ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। আজকে যারা একাদশ শ্রেণী পড়ছো তোমরা এখন 2024-এ প্রথম সেমিস্টার বাংলা পরীক্ষা দেবে, তাদের জন্য বাংলা ভাষা সাহিত্যের ইতিহাস থেকে আজকে একদম প্রথম থেকে শুরু করছি। যারা বাংলায় একদম ফুল মার্কস পেতে চাও এমসিকিউ টাইপের প্রশ্নে এবং খুব কম পড়াশুনো করে ফুল মার্কস পেতে চাও, তাদের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। চলো তোমাদের তা দেখিয়ে দিই যে তোমাদের প্রথমেই যে অধ্যায়টি আছে সেখানে কিন্তু একদম ধারাবাহিকভাবে তোমরা টেক্সট জানার চেষ্টা করো। প্রথমে দেখো তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে আমি যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এখন যেটা বিষয় সেটা হচ্ছে এখানে টপিক হচ্ছে বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতি ইতিহাস। এই বিষয়টা নিয়ে তোমাদের পড়তে হবে এবং এখানে তোমাদের যে প্রাচীন বাংলার পর্ব 1 সমাজ ও সাহিত্য একে কীভাবে যুগ বিভাগ করা হয়েছে দেখে নাও। প্রথমেই তোমাদের যেটা হচ্ছে বাংলা সাহিত্যের আদি যুগ, যেটাকে আমরা বলছি প্রাক তুর্কি আক্রমণ। তোমরা জানো যে 1206 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 12 জন সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করেছিলেন। বৃদ্ধ লক্ষণ সেন বাংলা ছেড়ে চলে যান। তারপর 250 বছরকাল আমাদের বাংলায় চলেছে মুসলিম রাজত্ব। এই সময়টাকে আমরা বলছি বন্ধা বা অনুর্বর যুগ। এই সময় কোনো সাহিত্য সৃষ্টি হয়নি, তাই এই সময়টাকে আমরা কি বলছি যে তুর্কি আক্রমণ। এবং এই সময় বাংলা কি পরিবর্তন হয়েছিল? কিচ্ছু হয়নি। এই সময়টাকে আমরা বন্ধা বা অনুর্বর যুগ বলছি। 250 বছরকাল বাংলা সাহিত্যে যে বন্ধা যুগ তার বহু পর্বে কিন্তু আমরা যে বইটা পাই সেটা তোমাদের চর্যাপদ একমাত্র বই, প্রাচীন যুগের একমাত্র বই কিন্তু চর্যাপদ। এটা তোমাদের মনে রাখতে হবে। কাজেই তোমরা বুঝতেই পারছো যে বাংলা সাহিত্যের আদি যুগের প্রাক তুর্কি আক্রমণ 900 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় তুর্কি আক্রমণে বাংলার মঠ মন্দির পুঁথি সব ধ্বংস হয়ে গিয়েছিল। বাংলা থেকে অনেক বই চলে গিয়েছিল। সেরকমই একটি বই তোমাদের চলে যায় নেপালের রাজদরবার বহির্দেশে, আবার বহির্বঙ্গে যেমন শ্রীকৃষ্ণ কীর্তন সেটা চলে গেল বৃন্দাবন। এইভাবে আমাদের এখান থেকে প্রচুর বই চলে যায়। তার পরবর্তীকালে ইলিয়াস শাহী হোসেন শাহী আমলে কিন্তু বইগুলো আমরা আবার উদ্ধার করে আনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন মধ্যযুগের একমাত্র বই কোনটা? চর্যাপদ। প্রাচীন যুগের আর কোনো বই নেই, এটি একমাত্র আমরা পেয়েছি চর্যাপদ, যেটি বৌদ্ধ সাধকদের সাধনা গ্রন্থ। তারপরে দেখো মধ্যযুগ। মধ্যযুগকে আমরা দুটো ভাগে ভাগ করি, আদি মধ্যযুগ এবং অন্ত মধ্যযুগ। আদি মধ্যযুগের মাত্র একটাই বই, নাম শ্রীকৃষ্ণ কীর্তন। এই ছাড়া কিন্তু আদি মধ্যযুগের আর কোনো বই নেই। এই বইটাও তোমাদের বাংলা ছাড়িয়ে বহুদূর চলে গেছিল সেই বৃন্দাবনে। তাহলে এই আদি মধ্যযুগের তোমাদের একমাত্র বই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। পুরো মধ্যযুগকে আমরা ভাগ করছি কত দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কবি ভরতচন্দ্র রায়ের মৃত্যু পর্যন্ত এই সময়টাকে, এবং তোমাদের ফোর্ট উইলিয়াম কলেজের পূর্ববর্তী সময়, এই সময়টাকে আমরা বলছি যে মধ্যযুগ। তাহলে এই যে মধ্যযুগ, এই মধ্যযুগের আদি মধ্যযুগের একটি বই সেটি শ্রীকৃষ্ণ কীর্তন, সবেধন, নীলমণি, আর কোনো বই নেই। অন্তমধ্যযুগে প্রচুর বই পাওয়া গেছে। তারপরে এই যে অন্ধকারময় যুগ বলছি বাংলা সাহিত্যের 1201 থেকে 1350, এই সময় তুর্কি আক্রমণ হয়। বাংলা সাহিত্যে কোনো সৃষ্টি হয়নি বলে আমরা কি বললাম? এই যুগটাকে অন্ধকারময় যুগ বা বন্ধা যুগ বলছি। নাম্বার 4 দেখো বাংলা সাহিত্যের ইতিহাসে আধুনিক যুগ শুরু হয়েছে 1801 খ্রিস্টাব্দ থেকে এখন যে বর্তমান সময় চলছে সেই পর্যন্ত। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কীভাবে তোমাদের জায়গাটা চিহ্নিত করা হলো। আশা করি তোমরা এই 4টা যুগকে বুঝতে পারছো যে প্রাচীন যুগের আদি মধ্যযুগের একমাত্র, প্রাচীন যুগে তুর্কি আক্রমণ হয়েছিল এবং সেই যুগের একমাত্র বই চর্যাপদ। এবং তারপরে বাংলা সাহিত্য ইতিহাসের আদি দুটো ভাগ করছে, আদি মধ্যযুগ এবং অন্ত মধ্যযুগ। আদি মধ্যযুগের একমাত্র বই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে ভারতচন্দ্র রায়ের সময় পর্যন্ত এই সময়টা মধ্যযুগ বলছি। আমরা আরও ভাগ করব পরবর্তীকালে এই বিষয়টাকে নিয়ে। আর তোমাদের অন্ধকারময় যুগ হচ্ছে 1201 থেকে 1350, এই সময় বাংলা সাহিত্যে কোনো সৃষ্টি হয়নি, তাই অন্ধকারময় যুগ বা বন্ধা যুগ বলছি। এবং আজকের বাংলা সাহিত্যের আধুনিক যুগ হচ্ছে 1801 খ্রিস্টাব্দের পরবর্তী সময় পর্যন্ত। তাহলে এবার যদি আমরা তোমাদের বিষয়গুলোকে অনুধাবন করার চেষ্টা করে কিভাবে বাংলা সাহিত্যের আদি মধ্যযুগ এইটাকে কিন্তু আমরা ভাগ করছি। দেখো, একটা প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্যদেবের আবির্ভাবের পূর্ববর্তী সময় পর্যন্ত। এই সময় থেকে চতুর্দশ পঞ্চদশ শতাব্দী অর্থাৎ 1351 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এটাকে বলছে প্রাক চৈতন্য, অর্থাৎ চৈতন্য জন্মাবার আগে পর্যন্ত সময়কে আমরা প্রাক চৈতন্য যুগ বলি। এই যুগের কিন্তু অনেক সাহিত্যিক নিদর্শন আছে। দেখো, এই যুগের সাহিত্যিক নিদর্শন হচ্ছে বৈষ্ণব সাহিত্য, মঙ্গল কাব্য,
বৈষ্ণব সাহিত্য মানে শ্রীকৃষ্ণ কীর্তন বড়ুচণ্ডী দাস, বিদ্যাপতি চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী। তারপরে মঙ্গল কাব্য সৃষ্টি হয়েছে। মঙ্গল কাব্যের মধ্যে পদ্মপুরাণ বিজয়গুপ্তের, মনসা বিজয় বিপ্রদাস পিপিলায়ের, পদ্মপুরাণ নারায়ণ দেবের, এবং এছাড়া সৃষ্টি হয়েছে অনুবাদ সাহিত্য কীর্তিবাসী রামায়ণের পাঁচালী, শ্রীকৃষ্ণ বিজয়, মালাধার বসু, এই বিষয়গুলো। আর তারপরে তোমাদের দেখো যে এই প্রাক চৈতন্যের পরে চৈতন্য যুগ, মানে চৈতন্য যখন জন্মগ্রহণ করেন সেটাকে বলছি চৈতন্য যুগ। সেই চৈতন্য যুগের মধ্যেও কিন্তু তোমাদের দেখো অনেক বই আছে, যেমন বৈষ্ণব পদাবলী, যেখানে তোমাদের আছে জ্ঞানদাস, তোমাদের আছেন গোবিন্দ দাস, আছেন বলরাম দাস, ঠিক আছে। আর চৈতন্য জীবনী কাব্য প্রচুর রচিত হয়েছে চৈতন্য যখন বেঁচে ছিলেন। তার মধ্যে চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের, তারপরে চৈতন্য চরিতামৃত এটা কৃষ্ণদাস কবিরাজের, চৈতন্য মঙ্গল যেটা লোচন দাসের, এবং তোমাদের চৈতন্য মঙ্গল আরেকজনের ছিল, তার নাম কিন্তু জয়ানন্দ, একই কিন্তু বইটির নাম। এছাড়া অনুবাদ সাহিত্যের ক্ষেত্রেও আমরা এই সময়ে পেয়েছি মহাভারত, শ্রীকর নন্দী বা কবীন্দ্র পরমেশ্বর। এছাড়া এই যুগে পেয়েছি চণ্ডীমঙ্গল কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল। এই সমস্ত বিষয়ে তোমাদের পাঠ্য পড়ানো হবে এবং অবশ্যই তোমাদের বিষয়টা যেন রাখতে হবে। এবার চৈতন্য উত্তর পরবর্তী যুগের সময়টাকে আমরা বলছি সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দী। এই সময়টাকে আমরা 1601 থেকে 1670 পর্যন্ত, কেউ কেউ বলেন যে 1800 পর্যন্ত। এবং এই যুগের বই বলতে আমরা কি পেয়েছি বলতো? এই যুগের বই হিসেবে আমরা অনেক সাহিত্যিক নিদর্শন পেয়েছি, যার মধ্যে তোমাদের কিন্তু আলোচনা হবে। সেখানে বিভিন্ন ধরনের তোমাদের যে বিষয়, তার মধ্যে আমরা আলোচনা, তার সব মিলে তোমাদের যে বিষয়টা দাঁড়ালো, দেখো একটু টোটাল বিষয়টা এক নজরে দেখে নাও। যে আমাদের যে প্রাচীন যুগের যে কাব্য আছে, সেখানে কিন্তু বাংলার যুগ বিভাগ ক্ষেত্রে আমরা প্রাচীন, মধ্য এবং আধুনিক এবং চৈতন্য আমরা প্রথমেই পাচ্ছি। দেখো প্রাক চৈতন্য যুগ অর্থাৎ চৈতন্যের আগে, তারপরে চৈতন্য যুগ মানে চৈতন্য সময় 1501 থেকে 1600, এবং চৈতন্য পরবর্তী যেটা 1601 থেকে 1700। এইভাবে চৈতন্যকে কেন্দ্র করে চৈতন্যের আগে, চৈতন্যের সময় এবং চৈতন্য পরবর্তী। চৈতন্যের আগের মধ্যে আমরা দেখালাম যে সময়টা 1301 থেকে 1500, হ্যাঁ। এবং এই যুগের কাব্যের মধ্যে বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, এই সমস্ত বিষয়। এবং চৈতন্য সমসাময়িক, সেখানে আমরা দেখিয়েছি বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী কাব্য, অনুবাদ সাহিত্য এবং চণ্ডীমঙ্গল। এবং চৈতন্য পরবর্তী কাব্যের মধ্যে উল্লেখযোগ্য তোমাদের হয়ে গেল আধুনিক যুগের অনেক কাব্য। আমরা কিন্তু পরবর্তীকালে পড়বো এগুলো। আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মহাকাব্যে, মাইকেল গীতিকাব্যে, বিহারীলাল ছোট গল্প, উপন্যাস, যেটা অসংখ্য কাব্য, যেটা আজ পর্যন্ত আমরা পড়ছি। বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র থেকে বর্তমান দিনের বিভিন্ন কবি, সুনীল গঙ্গোপাধ্যায়, ছোট গল্পে রবীন্দ্রনাথ, হ্যাঁ, একদম শুরু করে আজকের দিনে অসংখ্য, তারাশঙ্কর, তোমাদের সুকান্ত ভট্টাচার্য, সর্বকালে যা আছেন সবই কিন্তু আধুনিক যুগের। তাহলে মোটামুটি তোমাদের বিষয়টা বোঝা গেল যে কিভাবে যুগ বিভাগ করা হয়েছে। এবারে তোমাদের বিষয়টা হচ্ছে যে বিষয়টা তোমাদের কাছে আসবো, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে বুঝে নাও। তাহলে আমাদের এই যুগ বিভাগের ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রূপে বিবেচিত হচ্ছে, সেটা দেখো কি হবে। আমি একদম বোর্ড ওয়ার্ক করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের যে বিষয় তোমাদের কাছে আসছে, দেখো চর্যাপদ। তাহলে আমরা এই পর্যন্ত দেখালাম তোমাদের কাছে একদম বোর্ড ওয়ার্ক করে, যাতে বুঝতে সুবিধা হয়। আমি তোমাদের কাছে বোর্ড ওয়ার্ক করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই যোগ্য ভাগটা করবে। তো দেখো এখানে আসছি তোমাদের কি চর্যাপদ। তাহলে চর্যাপদ দেখাচ্ছি। তার চর্যাপদ তোমাদের এটা কিন্তু সবচেয়ে প্রথম বুঝে নিতে হবে। তাহলে প্রথমে কি আনলাম তোমাদের কাছে? চর্যাপদ। এই বইটি মনে রাখবে, এই বইটি বাংলা সাহিত্যের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং প্রথম। তোমরা এখনো পর্যন্ত যত বই পড়েছ তার মধ্যে বাংলার সবচেয়ে প্রথম বই কিন্তু চর্যাপদ। এই বইটা কেউ কেউ বলেন চর্যাশ্চর্য বিনিশ্চয়, এটা কাদের গ্রন্থ, তোমরা কিন্তু সেই জায়গাটাকেও বুঝতে হবে। প্রথমেই এই চর্যাপদ হচ্ছে বৌদ্ধদের, কাদের ধর্মগ্রন্থ। তো ছোট ছোট বিষয় তোমাদের প্রথমে মনে রাখতে হবে চর্যাপদ কাদের। একদম ছোট ছোট প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন তোমাদেরকে আনছি যে চর্যাপদ কাদের। উত্তর কি হবে? যে বৌদ্ধদের। অ্যান্সার হচ্ছে বৌদ্ধদের। তা চর্যাপদ প্রথমেই তোমাদের কাছে আনলাম। চর্যাপদ কাদের? বৌদ্ধ যারা সাধক আছেন তাদের। আচ্ছা, এটা কোন সময় তোমরা জানো? এটা সময়কাল কি হবে?
সময়কাল খুব গুরুত্বপূর্ণ টপিক তোমাদের কাছে, যে এটা কি হয়েছিল। এই সময়কালটা কত? খ্রিস্টীয় দশম দ্বাদশ শতাব্দী, খ্রিস্টীয় দশম দ্বাদশ শতাব্দী, খ্রিস্টীয় দশম দ্বাদশ শতাব্দী। তাহলে আগে ভালো করে বুঝে নেওয়া, জায়গাটা তোমাদের কাছে আরো ক্লিয়ার করে দিচ্ছি। খ্রিস্টীয় দশম দ্বাদশ শতাব্দী। তাহলে এই যে চর্যাপদ দেখছো, এর কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় তোমাদের কাছে আছে। তাহলে এই যে বইটা, তাহলে ভালো করে জানো, চর্যাপদ নামক বইটা যখন তুর্কি আক্রমণ হয়েছিল, সেই তুর্কি আক্রমণের অত্যাচারে এখানের প্রচুর বই বাইরে চলে যায়। এইখান থেকে বৌদ্ধদের যে চর্যাপদ নামক বইটা বহু দূরে চলে গেছিল, যেখানে বৌদ্ধরা সাধনা ক্ষেত্র, যেখানে গৌতম বুদ্ধের জন্ম। তোমরা জানো নেপালের কপিলাবস্তু তার যে লাইব্রেরি, অর্থাৎ নেপালের লাইব্রেরি থেকে পাওয়া গিয়েছিল এই চর্যাপদটা। তার চর্যাপদ বইটা কোথায় চলে গিয়েছিল বলো? কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল? এই চর্যাপদ গ্রন্থ পাওয়া গিয়েছিল একদম পুরোপুরি ভাবে কোথায় গিয়েছিল? আর নেপালের রাজদরবারে। কে আবিষ্কার করে? আবিষ্কারক কে? হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে এটা মনে রাখতে হবে যে আবিষ্কারক কে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবিষ্কারক। তাহলে আসছি তোমাদের কাছে, একদম বড় ওয়ার্ক করে দিচ্ছি, এগুলো তোমরা পয়েন্ট আউট করে যারা একদম কম পড়াশুনো করো মনে রাখবে, তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আবিষ্কারক, আবিষ্কারককে হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। তাহলে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, হ্যাঁ, উনি কিন্তু নেপাল থেকে কিন্তু এই বইটি এনেছিলেন। কবে? 1907 খ্রিস্টাব্দে। তাহলে 1907 খ্রিস্টাব্দে এনে ওটা কিন্তু কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করা হয়। তারপরে আমরা বুঝতে পারি এটা কিন্তু বাংলার প্রথম গ্রন্থ। এই চর্যাপদ কি কি বুঝতে হবে তোমাদের কাছে? চর্যাপদ এমন একটা গ্রন্থ যার ভাষা তুমি হয়তো বুঝতে পারবে না। কা আ তরু বড় পঞ্চবি ডালো চঞ্চল চি এ পৈঠ কালো, অর্থাৎ এই ভাষার কিছু হেয়ালি, এই ভাষা কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। এই জন্য এই ভাষাকে আমরা কি বলি না, সান্ধ্য ভাষা। সন্ধ্যাকালে যেমন কিছু দেখা যায়, কিছু দেখা যায় না, এই ভাষাতে কিন্তু কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। তার চর্যারও কিন্তু কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। এই জন্য আমরা একে কি বলি? সান্ধ্য ভাষা। তার চর্যার ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা। তার চর্যার ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন? সন্ধ্যাকালে যেমন আমরা কিছু দেখতে পাই, কিছু দেখতে পাই না। চর্যাপদের কিছু ভাষা বুঝতে পারি, কিছু বুঝতে পারি না। এই জন্য চর্যার ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা। আশা করি চর্যার ভাষাকে সান্ধ্য ভাষা কেন বলা হয় বুঝতে পেরেছ। আবিষ্কারকের নামও তোমরা পেয়ে গেছো, দেখো, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। কোথা থেকে আবিষ্কৃত হয় সেটাও বলেছি, আবিষ্কৃত হয় তোমাদের নেপালের রাজ দরবার থেকে। তাহলে তোমরা কোথা থেকে আবিষ্কৃত সেটা বুঝতে পারলে। তাহলে এই চর্যাপদ বাংলার প্রথম গ্রন্থ। এই চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন। এই চর্যাপদ আমাদের কাছে প্রচুর পরিমাণে তার বিস্তৃতি হয়েছে। আর এই পাল এবং সেন, এই যুগটা কিন্তু আমরা বলি পাল ও সেন যুগ। পাল ও সেন যুগে যখন চলছিল, সেই সময় কিন্তু চর্যাপদ, সেই সময় উচ্চবর্ণের অত্যাচারে আমরা জানি সহজ ধর্মের, তোমরা জানো যে শূদ্র সন্ন্যাসী জাগরণ ঘটেছিল, সেই সময় কিন্তু এই চর্যাপদের বিকাশ ঘটে। তার চর্যাপদের আবিষ্কারক পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে? নেপালের রাজদরবারে। পরবর্তীকালে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা প্রকাশিত হয়। চর্যাপদের তোমাদের অনেকগুলো পদ পাবে, 46.5টা পদ বা গেছে। চর্যাপদের পদ সংখ্যা কিন্তু 46.5টা। তাই মনে রাখতে হবে চর্যাপদের পদ সংখ্যা কিন্তু 46.5টি। 4 নম্বর তোমাদের হচ্ছে পদ সংখ্যা, কটি পদ পাওয়া গেছে? 46.5টি। 46 পূর্ণ 1-2টি। তাহলে এটাও তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চর্যাপদের পদ সংখ্যা 46.5টি। তাহলে এটাও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। এবার দেখো বাকি বিষয়গুলো তোমাদের কাছে আমি দেখে দিচ্ছি কিভাবে তোমাদের বিকশিত হয়েছে। দেখো তোরা একদম ধৈর্য নিয়ে দেখো, প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু এখানে বোর্ড ওয়ার্ক সহকারে পেয়ে যাবে।
তার চর্যাপদের পদসংখ্যা বললাম 46টি পড়ে। চর্যাপদের আদি কবিকে, তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো খাতায় নোট ডাউন করা, পরীক্ষা কিন্তু এর মধ্যেই আসবে তোমাদের। দেখো যেগুলি পরীক্ষায় আসবে ঠিক সেগুলি তোমাদের কাছে করে দিচ্ছি। আদি কবি, চর্যাপদের আদি কবি তোমাদের কিন্তু আসতে পারে। চর্যাপদের আদি কবি, আদি কবির নাম কি হবে? আদি কবি হচ্ছে লুই পা। লুই পা চর্যাপদে আদি কবির নাম আছে লুই পা। শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ কবিকে কান্নপা, কয়েকার হয় দন্তন্য কান্নপা। তার চর্যাপদের আদি কবিকে লুই পা, শ্রেষ্ঠ কবিকে কান্নপা। ঠিক আছে। আর তোমাদের জানতে হবে যে এই পা মানে কি। পাদ থেকে পা এসেছে, পাদ বা পা, এই পাদ বা পা মানে কিন্তু শিষ্য। তোমাদের প্রশ্ন হতে পারে যে পা মানে কি, উত্তর হবে পা মানে পা বা শিষ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এগুলো কি কি আছে তোমাদের কাছে। তাহলে এইভাবে এই আবিষ্কারক বুঝতে পেরেছ। আর আমরা এটা চর্যাপদে বাংলা এটা কে প্রমাণ করেছেন? চর্যাপদে প্রমাণ করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, তাহলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেছেন যে চর্যাপদের বাংলা, চর্যাপদের বাংলা এটা প্রমাণ করেছেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই নামটি মনে রাখবে। ইনি কি করেছেন? যে বাংলা, চর্যাপদে বাংলা উনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন। কোন বইতে? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে তোমাদের কাছে। ওডিবিএল, ওডিবিএল, ওডিবিএল এই গ্রন্থটা, এটা হচ্ছে অরিজিন। কি হবে পুরো নামটা? পরীক্ষায় তোমাদের কাছে কিন্তু আসতে পারে। এটা সমান কি হবে? অরিজিন। তোর খাতা লিখে রাখতে, অরিজিন, ORIGIN, ও মানে অরিজিন, অ্যান্ড ডেভেলপমেন্ট, DEVOLOPMENT, ডেভেলপমেন্ট। তাহলে অরিজিন, তাহলে দেখে না একটু তোমাদের কাছে, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে। আর তোমাদের হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি BENGALI, ল্যাঙ্গুয়েজ LAN, ল্যাঙ্গুয়েজ। এটি তোমাদের মনে হবে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বইটির নাম অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই বইটিতে কিন্তু উনি প্রমাণ করলেন যে চর্যাপদ বাংলা। আশা করি তাহলে চর্যাপদ যে বাংলা সেটা প্রমাণ করেছেন কে? বুঝতে পারছো। ডক্টর কোন গ্রন্থে? না, সেটা হচ্ছে ODBL। পুরো নামটা কি? না, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। আর চর্যাপদ কোন যুগের, কাদের সময় ইতিহাসে? না, পাল ও সেন যুগ। তাহলে তোমার মনে রাখবে যে বল্লাল সেন, লক্ষণ সেন তোমরা পড়েছো, সেই সময় কিন্তু পদ। চর্যাপদ কাদের জীবনের কথা আছে? না, গরিব শ্রেণী। চর্যাপদের দৃশ্য অত্যাচারের, নিম্নবর্ণের মানুষের যে অত্যাচার, সমাজ জীবনের ছবি এখানে কিন্তু ভীষণভাবে ফুটে উঠেছে। এবং চর্যাপদের ক্ষেত্রে আমরা দেখেছি নাচ গান সবই ছিল। নাচন্তি বাজিল গায়ন্তী দেবী, বুদ্ধ নাটক বিষমা হই। চর্যার যুগে মানুষের সব শ্রেণীর মানুষের, এখানে গরিবের চিত্র আছে বিভিন্নভাবে। দেখো তোমাদের কাছে কিছু দেখাচ্ছি যে এই সমস্ত চিত্র দিয়ে বুঝতে পারছো যে চর্যাপদে মানুষের জীবন কি মর্মান্তিক ছিল। এখানে তোমাদের এখানে যে পদগুলো আছে বাংলা সরকার দেখে নেবে যে এখানে দেখানো হচ্ছে। দেখো 33 নম্বর একটা পদ চর্যাপদে। হাড়ি তো ভাত নাই নীতি আবেশী, টালও তো মোর ঘর নাহি পড়ো বেশি, টিরার ওপরে আমার ঘর কোনো প্রতিবেশী নেই, হাঁড়ি তো ভাত নেই নীতি আবেশী, অর্থাৎ হাঁড়িতে ভাত নেই, প্রত্যেক দিন আসছে। এই যে মর্মান্তিক জীবনে, চর্যার যুগে আমরা অনেক কিছু পেয়েছি। এই যুগে ডোম সবর এদের জীবনের ছবি, নাচ, চোর চুরি ডাকাত, মাদলবাজি, বিয়ে করা, হ্যাঁ, আমাদের উৎসব, বর্ণভেদ, ছৌ মাছ, এক কথায় আমাদের জীবনে যা যা মর্মান্তিক বিষয়টা পড়েছি। একটা তোমাদের বিষয় আমি লিখে দিচ্ছি যে এটাকে না, নাচন্তি বাজিল, নাচন্তি বাজিল, নাচন্তি বাজিল উৎসব অনুষ্ঠানের ছবি। নাচন্তি বাজিল গায়ন্তী দেবী, গায়ন্তী দেবী, বুদ্ধ নাটক, বুদ্ধ নাটক বিষমা হই, বিষমা হই ছিল। তার প্রমাণ কিন্তু এটা যে নাচন্তি বাজিল গায়ন্তী দেবী, বুদ্ধ নাটক বিষমা হই। তার মানে কি হচ্ছে? বজ্রা নাচছেন,
দেবী গান করছেন এবং বুদ্ধ নাটকের অভিনয় চলছে। তার তোমাদের যে চর্যার যুগে কিন্তু সমাজ চিত্রের ক্ষেত্রে এই বিষয়টা উল্লেখ্য। এইভাবে চর্যার যুগে আমরা কিন্তু সেই যুগে সমাজের জীবনে পড়েছি এবং চর্যার যুগে আমরা উঁচা উঁচা পাবত বসই সবরই একটা পদ দেখো এখানে দেখাচ্ছি, উঁচা উঁচা পাবত মানে উঁচু পর্বতে আমার ঘর, কোনো প্রতিবেশী নেই, উঁচা উঁচা পাবত তহি বসই সবরী বালি, মরঙ্গি পিচ্ছ পরহীন সবরী গিবত গুন্দরী মালি। অর্থাৎ নিজেকে সুসজ্জিত করে কোনো পুরুষের জন্য এইরকম ভাবে চর্যাপদের ক্ষেত্রে। তাহলে আমরা চর্যাপদের ক্ষেত্রে কি কি পেলাম, কি কি প্রশ্ন তোমাদের হতে পারে। চর্যাপদ কাজের জন্য এবার কিছু প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আলোচনা করে দিই। ধর্ম, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। প্রাচীন বাংলা ভাষার নিদর্শন কি? একদম চর্যাপদ। তারপরে চর্যাপদের আবিষ্কৃত হয় কোন শতকে? 1907 খ্রিস্টাব্দে। যে গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করা হয়েছিল সেটা কি হবে? ভোপালের রাজদরবার বলেছি আমরা। এইখান থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন আশা করি বুঝতে পারছো। তারপরে অনেক প্রশ্ন তোমাদের কাছে হবে, যে ধরনের পরীক্ষায় প্রশ্ন হবে সেগুলো ভালো করে দেখে নাও। যে চর্যাকর্তা কি? চর্যাপদের পুঁথি আবিষ্কর্তা হচ্ছে শাস্ত্রী মহাশয়। তারপরে দেখো তারপরে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদের পুঁথি প্রকাশ হয় কোন শতকে? ঠিক আছে, এর উত্তর হবে একদম 1916 খ্রিস্টাব্দে। এই ছন্দে চর্যাপদের কবিতাগুলি প্রকাশিত হয়। চর্যাপদের ছন্দের নাম তোমাদের মনে রাখতেই হবে। এটা চর্যাপদের কোন ছন্দ? মাত্রাবৃত্ত ছন্দ। তারপরে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যে প্রকাশ হয়েছিল তার নাম কি? এর উত্তর হচ্ছে তোমাদের অবশ্যই 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ ও দোহা গান। তারপরে চর্যার প্রকাশের সময় পদের সংখ্যা ছিল কত? উত্তর হবে 46.5টি। আমি প্রথমে বোঝাবার ক্ষেত্রে বলেছি। তারপরে দেখো এই ধরনের প্রশ্ন হবে। তারপরে দেখো তোমাদের লোকমুখে চর্যাপদ কি নামে পরিচিত ছিল? এই প্রশ্নের উত্তর কি হবে? অবশ্যই হবে এখানে চর্যা গীতি নামে পরিচিত। তিব্বতী, তারপরে তিব্বতী ভাষায় চর্যানের সংখ্যা, তিব্বতী ভাষায় চর্যা গানের সংখ্যা হবে 51টি। যে ভাষায় প্রাচীনতম দৃষ্টান্ত সেটা কিন্তু অবশ্যই হবে ভাষার। চর্যাপদের পদগুলি তোমাদের যে শতাব্দীর মধ্যে দ্বাদশ শতাব্দী। চর্যাপদের গীতিকারেরা যেখানকার অধিবাসী ছিলেন সেটা কি হবে? চর্যাপদের গীতি বা অধিবাসীরা ছিলেন প্রাচীন বাংলার। তারপরে দেখো যে চর্যাপদের কজন কবির নাম পাওয়া গেছে? উত্তর হবে যে পদকর্তা চর্যাপদে যে তোমাদের চর্যাপদের যে সবচেয়ে বেশি ছিল তার নাম হবে, এখানে উত্তর হচ্ছে তোমার কাণ্ডপদ বা কৃষ্ণপদ। উনি শ্রেষ্ঠ। কাণ্ডপদের পদ আছে এখানে যে আছে 12টি, সবচেয়ে বেশি। চর্যাপদ যে ধর্ম প্রকাশিত হয়েছিল এটা কোন ধর্ম? অবশ্যই হবে বৌদ্ধ ধর্ম। তারপরে চর্যাপদের পদকর্তাদের যে নামে অভিহিত তাদের কি বলা হতো? এখানের মধ্যে সিদ্ধাচার্য। এবং যে বিষয় ছিল সেটি কি বলা হতো এখানে? এর মধ্যে উত্তর হবে এখানে তোমার বৌদ্ধাচার্য, সরহচার্য বা কৃষ্ণাচার্য। আচ্ছা, চর্যাপদে প্রায় সব লেখা। চর্যাপদের ছন্দ কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এটা তো আমরা বলেছি।